সপ্তাহ জুড়ে তিতাসের আওতাধীন অঞ্চলে তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বন্ধ বেশিরভাগ সার কারখানা। দীর্ঘ 1 যুগ পর কাল উদ্বোধন হচ্ছে চায়না ইকোনমিক জোন। 30 চীনা কোম্পানির $50 কোটি বিনিয়োগ প্রতিশ্রুতি, লাখো কর্মসংস্থানের আশা। এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী সহ আহত অন্তত 16। নওগাঁর বলদগাছিতে পানিতে ডুবে স্বামী স্ত্রীর মৃত্যু। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাই রাত্রি। তিতাসের আওতাধীন বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালক, গ্রাহক ও শিল্প মালিকরা। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, আবার কোথাও আবাসিক এলাকায় দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। এর মধ্যে ঝিনাইদহে জ্বালানি তেল সংকটের গুজব ছড়িয়ে পড়ায় পেট্রোল পাম্পগুলোতেও দেখা গেছে গ্রাহকদের ভিড়। বিস্তারিত প্রতিবেদনে। গ্যাস সংকট যেন দিন দিন আরও প্রকট হচ্ছে। ময়মনসিংহে কয়েকদিন ধরেই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস পেতে রাত থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছেন সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী গাড়ির চালকরা। রোববার সকালে নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকার 6টি ফিলিং স্টেশনেই গ্যাস সরবরাহ বন্ধ ছিল। বেলা 11টার পর 2টি স্টেশনে গ্যাসের চাপ এলেও তা ছিল খুবই কম। এমন পরিস্থিতিতে গ্যাস পেতে চালকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকাও। 5টা বাজে আইছি, এই পর্যন্ত গ্যাস পাইছি না। পাম্পে গেছি, কত রোগ গেছি, যাওয়ার পরে আপনার এই 5-7 গাড়ি আছে, এই সময় গ্যাস নেই। আমাদের মাসে কিস্তি আছে 60-70 টাকা, মানে কিস্তি চালানি মতন অবস্থা অনাঙ্গর বিরাট কাহিনী। এক টিপ মারি আবার গ্যাস শেষ, আবার এই বই থাকার লাগে, রায় তার দিন নাই কোনো বই থাকার লাগে। এন্দা তো মনে কোন সংসারেও চালাই পাইতেছি না, এন্দা গাড়িও চালাই পাইতেছি না, বেড়ার আমদানিও দেওয়ার পাইতেছি না। একই চিত্র ফেনীতেও। গ্যাসের স্বল্প চাপের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস নিতে হিমশিম খাচ্ছেন চালকরা। এতে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনি কমে যাচ্ছে দৈনিক আয়। শুধু পরিবহন খাতই নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক জীবনেও। দিনের অধিকাংশ সময় চুলায় আগুন না থাকায় রান্নাবান্না করতে দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা। একই সঙ্গে গ্যাসের স্বল্প চাপে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম। অন্যদিকে ঝিনাইদহে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়তেই জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের উপচে পড়া ভিড় দেখা যায়। বিশেষ করে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার পাম্পগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত ভিড় না করার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। জ্বালানি ও গ্যাসের এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক, সাধারণ ভোক্তা এবং শিল্পোদ্যোক্তারা। দ্রুত সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। শাহানা জাহান, এখন। গ্যাস সংকটে প্রায় 1.5 বছর ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এতে প্রতিদিন প্রায় 4.5 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি অকেজো হয়ে পড়ছে মূল্যবান যন্ত্রাংশ। কবে নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সার কারখানা ও গ্যাস বিতরণ বিভাগের কাছে। বাকিটা জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। 1983 সালে বাণিজ্যিকভাবে ইউরিয়া উৎপাদন শুরু হবার পর প্রথম দিকে দিনে প্রায় 1600 টন সার উৎপাদন হলেও ধীরে ধীরে হ্রাস পায় উৎপাদন ক্ষমতা। বর্তমানে 1150 টন পর্যন্ত ইউরিয়া উৎপাদন করতে পারে প্রাচীন এই কারখানাটি। তবে গ্যাস সংকটে গেল বছরের 1 মার্চ সার উৎপাদন বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ফলে বিদেশ থেকে আমদানি করা সার দিয়ে মেটানো হচ্ছে ডিলার ও কৃষকের চাহিদা। গ্যাসের দাবিতে শ্রমিক কর্মচারীরা আন্দোলন করলেও পুনরায় গ্যাস সংযোগ মেলেনি কারখানায়। মূলত গত কয়েক বছর ধরেই সংকটের কারণ দেখিয়ে বছরের অর্ধেক সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়, যার ফলে উৎপাদন বন্ধ থাকায় বিসিআইসির লক্ষ্যমাত্রাও পূরণ করা যায় না। এতে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কারখানাটি। এছাড়া দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। গ্যাস সংযোগ না দেওয়ার কারণে আমরা উৎপাদনে যেতে পারতেছি না, ফলে আমাদের টাকা
দিন দিন কমে যাচ্ছে। আমরা অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছি যে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়া সার কারখানার মধ্যে সংযুক্ত দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে এই কারখানা থেকে গ্যাস নিয়ে অন্যান্য সেক্টরে গ্যাস দেওয়ার ফলে এই কারখানা দীর্ঘদিন বছরের পর বছরে 7, 8 মাস 9 মাস বন্ধ থাকার দরুন এই কারখানা তার কার্যক্ষমতা হারিয়েছে। কবে নাগাদ গ্যাস মিলবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে গ্যাস পেলে দ্রুত সময়ের মধ্যে উৎপাদনে ফেরার আশা এ কর্মকর্তার। আশা করি এলএনজি যথেষ্ট পরিমাণে আসলে ইনশাল্লাহ আমরা অল্প সময়ের ভিতরে আশা করি গ্যাস পাবো। সিওফেল, আশুগঞ্জ, যমুনা এগুলার কারখানাগুলো আবার চলবে আর আশা করা যায়। তবে কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই পুনরায় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে বলে জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এক কর্মকর্তা। উপরের লেভেল বিষয়টা করতেছে, এটা আমরা আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ইনস্ট্রাকশন পাই নাই। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পাইলে আমরা সাথে সাথে দিতে পারবো, পুনরায় গ্যাস চালু করতে পারবো। আশুগঞ্জ সার কারখানায় পুরোদমে উৎপাদন চালু রাখতে প্রতিদিন প্রায় 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। এখানকার উৎপাদিত প্রিল্ড ইউরিয়া সার সরবরাহ করা হয় আশপাশের 7 জেলায়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন জনপদে। দেশের সরকারি ও বেসরকারি চা বাগানগুলোতে পর্যায়ক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয় চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকালে সিলেট পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষার শ্রেণীকক্ষ পরিচালনা, মনিটরিং ও জবাবদিহিতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি চা বাগানের পাশাপাশি বেসরকারি চা বাগানেও সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে সরকার। আগামী 17 আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা চূড়ান্ত করা হবে। এরপর পে স্কেল নিয়েও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে যুগোপযোগী নতুন কারিকুলাম প্রণয়নের কাজও এগিয়ে চলছে বলে আশ্বস্ত করেন শিক্ষা প্রতিমন্ত্রী। আগামী দিনগুলোতে প্রাথমিক শিক্ষায় আমাদের অ্যাডমিনিস্ট্রেটররা যেই 7টা কাজ সবচেয়ে বড়ভাবে পরিচালনা করবেন, যেগুলো নন নেগোশিয়েবল বলে এখন আমরা আখ্যায়িত করছি, শিক্ষার মান ধরে রাখবার জন্য। সো স্কুল খোলা থাকতে হবে সঠিকভাবে, ক্লাসরুমে টিচার থাকতে হবে, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ইনশিওর করতে হবে। এরকম 7টা জিনিস, সেগুলো কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে আমাদের প্রথম সেশনের বৃহত্তর আলোচনা ছিল। চিকিৎসক সংকট মোকাবেলায় বিশেষ বিসিএস এর মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সাতক্ষীরার বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। পরে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান যাচাই করেন এবং সার্বিক সেবার মান সম্পর্কে পরামর্শ দেন। পরে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডাক্তার শাওলি নানজিবা তন্নির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে হাসপাতালের ওয়াশরুম সহ চলমান সংস্কার ও উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেন মন্ত্রী। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আপনারা জানেন, এরই মধ্যে আমরা সারা বাংলাদেশে এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। এই জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 50টা করে ডায়ালাইসিস মেশিন দিতে যাচ্ছি। প্রত্যেকটা জেলা হাসপাতালে 10টা করে ডায়ালাইসিস মেশিন দিতে যাচ্ছি। উপজেলায় যে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলি হচ্ছে, এগুলিতে আমরা পরবর্তীতে আমরা মানুষ যদি টেকনিশিয়ান করে ওইগুলোতে আমরা 10 শয্যা হাসপাতালে আমরা ডায়ালাইসিস দিব। দীর্ঘ 12 বছর স্থবির থাকার পর আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পারে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। 800 একর জায়গায় 4100 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে এই শিল্পাঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। এর মধ্যে এই শিল্পাঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে 30টি চীনা প্রতিষ্ঠান। হোসেন জিয়াদের প্রতিবেদন।
কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের এসব ভূমি এখনও কৃষি জমি বা পাহাড়ি অঞ্চল। এখানকার ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল করার সমঝোতা চুক্তি হয় ২০১৪ সালে। নানা কারণে ১২ বছর স্থগিত থাকার পর জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফরের পর নতুন গতি পায় এই প্রকল্প। সরেজমিনে দেখা যায় বিশাল সড়কের পুরো জায়গা খালি পড়ে আছে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের কারণে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শ্রমিকরা। সরকার বলছে আগামী ২০৩১ সালের মধ্যে ৪,১০০ কোটি টাকা ব্যয়ে এখানে শিল্পাঞ্চল গড়ে তুলবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। কর্মসংস্থান হবে ১ লাখ মানুষের। এরই মধ্যে ৩০টি চাইনিজ প্রতিষ্ঠান ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সরকারকে। টেক্সটাইল, ঔষধ, হালকা প্রকৌশল ও বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে চায় চীন। আমাদের দেশের তরফ থেকে কিন্তু আহ্বান জানানো হয়েছিল ইনভেস্টমেন্ট জন্য, এবং চট্টগ্রাম এবং চায়না কিন্তু সেই ইনভেস্টমেন্ট করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং একটি ব্যাপক ইনভেস্টমেন্ট নিয়ে তারা আমাদের এই চট্টগ্রামে যেটি বললেন একটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন হবে, সেখানে তারা ইনভেস্টমেন্ট করবে। গত ১ দশক ধরে সরকার দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু সেসব পরিকল্পনা থমকে আছে কোথাও শিল্পায়নের অভাবে, কোথাও বিদ্যুৎ জ্বালানির অভাবে কিংবা কোথাও বিনিয়োগের অভাবে। সে জায়গায় চট্টগ্রামে চায়না অর্থনৈতিক অঞ্চল এই অঞ্চলের মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে। কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যায় এই বিনিয়োগ কতটা কার্যকরী করা সম্ভব হবে, কারণ চট্টগ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত বিদ্যুৎ এবং গ্যাসের অভাব প্রকট আকার ধারণ করেছে শিল্পাঞ্চলগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পর বিনিয়োগ আকর্ষণ করা অনেক কঠিন। জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, গ্যাস বিদ্যুৎ সংযোগ, বন্দর সুবিধা ও অর্থায়ন সব মিলিয়ে অনেক প্রকল্প বছরের পর বছর পিছিয়ে যায়। ওনারশিপ অ্যাডভান্টেজ এবং ইন্টারন্যাশনাল বিজনেসের ফর্মটা একান্ত হচ্ছে যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতেছেন তাদের ব্যাপার, কিন্তু লোকেশন অ্যাডভান্টেজ যেটা আছে এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে হোস্ট কান্ট্রির। ইকোনমিক জোনে যদি আমি ইউটিলিটিগুলো যদি প্রোভাইড করতে না পারি, এটার অপারেশন অর্থাৎ কমিশনিং কতটুকু হবে এবং প্রোডাক্টিভিটি কেমন হবে, এটা কিন্তু বিশাল প্রশ্নের বিষয়। ব্যবসায়ী নেতারা বলছেন বর্তমানে পোশাক উৎপাদনের কাঁচামাল চীন থেকে আমদানি করতে হয়। এ অর্থনৈতিক অঞ্চল থেকে এসব পণ্য সরবরাহ হলে সময় ও অর্থ দুটোই বাঁচবে। তবে কী ধরনের কারখানা স্থাপন হচ্ছে তা সতর্কতার সাথে বিবেচনা করতে হবে সরকারকে, যাতে দেশীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যে সমস্ত পণ্য চায়না থেকে ইম্পোর্ট করে র মেটেরিয়ালস ইউজ করছি, সেগুলি যদি ওরা এখানে উৎপাদন করে সেটা একটা আকর্ষণীয় বিনিয়োগ হবে। ওরা যদি ফেব্রিক বানায়, ওরা যদি অ্যাক্সেসরিজ বানায়, ওরা যদি বিভিন্ন আমাদের গার্মেন্টসের বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলি বানায়, এগুলি এখানে বানালে আমাদের সহজ ঘরের কাছে পাওয়া যাবে, লিড টাইমটা আমাদের সেভ হবে, আমাদের এক্সপোর্ট বুস্ট আপ হবে। বেজা জানায় চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক আগ্রহ প্রকাশ করে। চায়না অর্থনৈতিক অঞ্চলের এ অগ্রগতি চীনা বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিবে বলে মনে করেন তারা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। দর্শক, নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন জনপদে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষে নারী সহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। রোববার দুপুরে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মনসুর বিলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় উপজেলার মনসুর বিলের প্রায় ৭২ বিঘা জমির মালিকানা নিয়ে আলীনগর এলাকার কামরুল হাসান ও মকরমপুর এলাকার আহসান হাবিবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন জনপদে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষে নারী সহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। রোববার দুপুরে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মনসুর বিলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় উপজেলার মনসুর বিলের প্রায় ৭২ বিঘা জমির মালিকানা নিয়ে আলীনগর এলাকার কামরুল হাসান ও মকরমপুর এলাকার আহসান হাবিবের মধ্যে
দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপুরে জমি চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে লাঠি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 16 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নওগাঁর বদলগাছি উপজেলার খাড়িতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। দুপুরে আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় প্রায় 7 মাস আগে মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা নূর ইসলামের সাথে বিয়ে হয় বদলগাছি উপজেলার কার্তিকাহার গ্রামের শাহিন হোসেনের মেয়ে সুমাইয়ার। শনিবার নূর ইসলাম তার স্ত্রী সুমাইয়াকে নিয়ে কার্তিকাহারে বেড়াতে আসেন। সকালে বাড়ির পাশে একটি খাড়িতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান নূর ইসলাম। তাকে উদ্ধারের জন্য স্ত্রী সুমাইয়াও পানিতে নামলে সেও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবির 2 দিন পর নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল 7:30টার দিকে তার মরদেহ উদ্ধার করে বিজিবি। প্রশাসন জানায় শুক্রবার বিকেলে 13 জন পর্যটক তিন্দু বাজারে 2টি নৌকায় রেমাক্রির উদ্দেশ্যে যাত্রা করেন। রেমাক্রি যাওয়ার পথে তিন্দু বড় পাথর এলাকায় সাঙ্গু নদীর তীব্র স্রোতে 7 আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় 6 জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়ান নিখোঁজ হয়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও স্থানীয় বাসিন্দারা টানা 2 দিন যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি। রবিবার সকালে তিন্দুমুখ ও বড় পাথরের মাঝামাঝি এলাকায় মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে বিজিবি এসে মাহিয়ানের মরদেহ উদ্ধার করে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 4 জন ভারতীয় নাগরিকের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে ব্রাহ্মণবাড়িয়ার 7 বিজিবি ব্যাটালিয়ন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। সকালে শালদা নদী সীমান্ত ফাঁড়ির টহল দলের সদস্যরা ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাছে এক নারী ও 3 শিশুকে দেখতে পান। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে পরিস্থিতি মূল্যায়ন করে তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন বিজিবির সদস্যরা। বিজিবির 7 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম জানান, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। মুম্বাইতে থাকে 20 বছর হয়েছে, সে যে বিয়ে করছে, তার বাচ্চারা তোমার মরদ কিধারে, তোমার হাজবেন্ড কিধারে? বোম্বাই। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।